ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো যারা মাধ্যমিক 2025 দেবে তাদের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। সবার লক্ষ্য মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার আনতে হবে, কিন্তু প্রশ্ন কোথা থেকে আসবে? বিশেষভাবে ভৌত বিজ্ঞান নিয়ে তোমাদের মনে কিন্তু একটু ভয় থেকেই থাকে। তো ওয়েলকাম টু বিআর কেমিস্ট্রি ক্লাস। আমি চলে এসেছি তোমাদের সামনে ভৌত বিজ্ঞান স্ট্র্যাটেজি ও সাজেশন নিয়ে। এইভাবে যদি তোমরা ভৌত বিজ্ঞান পড়ো বা ফলো করো, তাহলে কিন্তু ভৌত বিজ্ঞান তোমাদের কেল্লা ফতে হবেই। আমি প্রথমে কি করব না, প্রথমে আমি দেবো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। এই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন যদি তোমরা ফলো করো চ্যাপ্টার ওয়াইজ, তারপর সবশেষে আসবে আমার ব্রহ্মাস্ত্র। তো সবার কাছে অনুরোধ থাকলো আমার সমস্ত ভিডিওগুলি দেখবে। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো, আমাদের লক্ষ্য হোক মিশন মাধ্যমিক 2025। আজকে আমরা চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন চ্যাপ্টারের সাজেস্টিভ প্রশ্ন নিয়ে। তো যে চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক গণনা। এই রাসায়নিক গণনা থেকে নাম্বার পাওয়া একটা সহজ ছোট চ্যাপ্টার। এখান থেকে কি কি প্রশ্ন থাকে সেটা তোমরা আগে একটু দেখে নাও। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে একটি, এবং সেটি মূলত অঙ্ক বেস থাকে। অঙ্কের উপরে এই 3 নম্বরের প্রশ্ন থাকে। এই 3 নম্বর অঙ্ক আমরা খুব সহজেই অ্যাটেম্প করতে পারি পরীক্ষায়। যেভাবে আমি বলবো সেই ধরনের অঙ্কগুলো যদি তোমরা দেখে যাও, তাহলে এখান থেকে 3 নম্বর তোমরা পাবে। আর কি থাকে, এমসিকিউ থেকে একটা থাকে, এসএকিউ থেকে একটা থাকে। এই চ্যাপ্টার থেকে এই নাম্বারগুলো তোমরা পাবে, এবং এই চ্যাপ্টারের একটাই কনসেপ্ট আছে, শুধু মূলের কনসেপ্ট দিয়ে আমরা এই চ্যাপ্টার থেকে এই নাম্বারগুলো পেতে পারি। তো প্রথমে আমরা 3 নম্বরের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা তোমাদেরকে বলে দিই। এখানে 3 নম্বরের সাজেস্টিভ প্রশ্ন কি কি আসতে পারে। তো 3 নম্বরের সাজেস্টিভ প্রশ্ন এখানে এক ধরনের একটিই থাকবে, সেটি হচ্ছে অঙ্ক। একটি অঙ্ক, তার অল্টারনেট অঙ্ক থাকবে। এই অঙ্কটা কি ধরনের থাকে, যে কোনো একটা বিক্রিয়া দেওয়া থাকে। ধরো একটা বিক্রিয়া তোমাকে আমি বললাম, Zn প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2। এই ধরনের একটা বিক্রিয়া সরাসরি তোমাদেরকে লিখে দেওয়া থাকতে পারে, বা এরকম বিক্রিয়াটা না লিখে দিয়ে কথায় প্রকাশ করা থাকতে পারে, যে জিঙ্কের সাথে ওই লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত পরিমাণ জিঙ্কের সঙ্গে কত পরিমাণ H2SO4 বিক্রিয়া করতে হবে। তো বিক্রিয়া লিখে দেওয়া থাক বা বিক্রিয়া কথাই বলে দেওয়া থাক, সেই বিক্রিয়াগুলো তোমাদেরকে একটু কঠিন লাগে যে কোন বিক্রিয়া পড়বে। তো এখানে তোমাদেরকে বলে দিই, তোমাদের যেই টেক্সট বই ফলো করছো, সেই টেক্সট বই যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো দেখে যাবে, তার মধ্যে থেকেই কিন্তু বিক্রিয়া তোমরা পেয়ে যাবে। অতএব বিক্রিয়া কোন কোন বিক্রিয়া আসবে, কোথা থেকে আসবে, এটা নিয়ে সমস্যা নয়। যে টেক্সট বই ফলো করো সেই টেক্সট বইয়ের বিক্রিয়া তোমরা পড়ে যাবে, তার মধ্যে থেকেই কিন্তু বিক্রিয়া থাকবে। তো এরকম একটা বিক্রিয়া যদি দেওয়া থাকে, এই বিক্রিয়াতে টাইপ 1 এর কি কোশ্চেন আসতে পারে, যে তোমাকে বলে দিল এরকম বিক্রিয়া, এই বিক্রিয়াতে 49 গ্রাম বা এরকম বলে দিল তোমাকে 4 গ্রাম H2 তৈরি করতে কত পরিমাণ জিঙ্ক প্রয়োজন, এই ধরনের প্রশ্ন দেখবে। এই বিক্রিয়ায় 4 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে হবে, তাহলে কি ধরনের কত পরিমাণ জিঙ্ক লাগবে, এটা বিক্রিয়া আসতে পারে। তো এইটা এই প্রশ্নটাই টাইপ করে এরকম ভাবে আসতে পারে যে
112 গ্রাম জিঙ্ক থেকে কত লিটার হাইড্রোজেন পাওয়া যাবে? এখানে পার্থক্য কি? না, একটাতে পরিমাণ তোমাকে ভরে জানতে চাইছে, আর একটাতে পরিমাণ আয়তনে জানতে চাইছে। তো যেটাতেই জানতে চায় কোনো সমস্যা কিন্তু নেই। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একদম সহজ নিয়ম তোমাদেরকে বলে দিই। বিক্রিয়াটা লিখে নিতে হবে এবং বিক্রিয়াটা ব্যালেন্স হতে হবে। যে বিক্রিয়াগুলো তোমরা টেক্সট বই থেকে পড়বে সেগুলো কিন্তু ব্যালেন্স বিক্রিয়া করতে হবে। যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এই অঙ্ক করার একটাই পদ্ধতি এবং সব থেকে সহজ পদ্ধতি এবং একটাই স্টেপ, সেই গুরুত্বপূর্ণ স্টেপটি হচ্ছে তোমাকে ব্যালেন্স বিক্রিয়া লিখতে হবে। যদি ব্যালেন্স বিক্রিয়া না লেখো তাহলে কিন্তু অঙ্কটি ভুল হয়ে যাবে। তো এই বিক্রিয়াটা ব্যালেন্স করাই আছে। তো এইখান থেকে তোমাকে প্রথমে দেখে নিতে হবে যে জিঙ্কের এখানে কত মোল বিক্রিয়া করেছে। জিঙ্কের সামনের সংখ্যাটা দেখে নেবে, এখানে কিছু নেই মানে এখানে 1 আছে, তাহলে জিঙ্কের এখানে 1 মোল বিক্রিয়া করেছে। H2SO4 এর আগেও কিছু নেই মানে এরও 1 মোল বিক্রিয়া করেছে। ZnSO4 এর আগেও কিছু নেই মানে এর 1 মোল বিক্রিয়া উৎপন্ন হয়েছে, হাইড্রোজেনও 1 মোল উৎপন্ন হয়েছে। প্রথমে আমার মোলের সম্পর্ক লিখে নিলাম, এরপরে কি কাজ? না, আমাকে কোশ্চেন দেখতে হবে যে কার সাথে কার সম্পর্ক দিচ্ছে। এখানে দেখো 4 গ্রাম হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে কার সম্পর্ক? না, জিঙ্কের সম্পর্ক আছে। 4 গ্রাম হাইড্রোজেনের ভর 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 দিয়ে ডাটা দেওয়া আছে, তার মানে জিঙ্কেরও ডাটা তোমাকে ভরে হিসাব করতে হবে। তখন এই 1 মোল সমান এর মোলার ভর কত, সেটা তোমার প্রশ্ন দেওয়া থাকবে। 1 মোল জিঙ্ক মানে আমি এখানে ধরলাম 56 গ্রাম, আর 1 মোল হাইড্রোজেন মানে কত, এটা আমরা ক্যালকুলেট করতেই পারবো। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে 1 + 1 2 গ্রাম। ব্যাস, তোমাদের অঙ্ক হয়ে গেল। 56 গ্রাম এবার এইটিং নিয়মে যাবে। 56 গ্রাম জিঙ্ক থেকে আমরা 2 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি, তাহলে 4 গ্রাম হাইড্রোজেন পেতে হলে কত জিঙ্ক লাগবে? বা এরকম ঘুরিয়ে আমরা বলতে পারি 2 গ্রাম হাইড্রোজেন পেতে গেলে জিঙ্ক লাগবে 56 গ্রাম, 4 গ্রাম হাইড্রোজেন পেতে হলে জিঙ্ক লাগবে কত গ্রাম? এখানে উত্তর তোমার যেটা আসবে সেটা বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে। এটা গেল যদি ভর দেওয়া থাকে এবং ভর জানতে চায় তখন এইভাবে করবে। দ্বিতীয় টাইপ দেখো, দ্বিতীয় টাইপের যে প্রশ্নটা আছে যে একটাতে ভর দেওয়া আছে 112 গ্রাম জিঙ্ক, জিঙ্কের ভর দেওয়া আছে, কত লিটার হাইড্রোজেন পাবো? এখানে কিন্তু হাইড্রোজেনের আয়তন দেওয়া আছে, ভর দেওয়া নেই। তাহলে এইখানে তোমাদেরকে কি করতে হবে? না, আমরা প্রথমে যেটা মোলের সম্পর্ক লিখেছিলাম সেই মোলের সম্পর্কই থাকবে। যেহেতু জিঙ্কের ডাটা গ্রামে দেওয়া আছে, আমি জিঙ্কের ডাটাটা গ্রামেই রাখবো। হাইড্রোজেনের ডাটা চেয়েছে লিটারে, তাহলে এই যে মোলের আয়তনটা, মোলের যে গ্রামটা আছে সেটা আমরা লিটার করব। 1 মোল সমান এখানে 22.4 লিটার। এই ডাটাটা আমরা লিটারে লিখবো, গ্রামে লিখবো না। এবার এখান থেকে সহজ বিক্রিয়া বা সহজ পদ্ধতি, কত লিটার হাইড্রোজেন পাওয়া যাবে? এখান থেকে আমরা মোলের সম্পর্ক থেকে কি পাচ্ছি? 56 গ্রাম থেকে পাচ্ছি 22.4 লিটার। তাহলে 112 গ্রাম থেকে কত লিটার হাইড্রোজেন পাওয়া যাবে? এই ঐকিক নিয়ম আমরা সহজেই করতে পারবো। এই একটা ধরনের অঙ্ক থাকে এবং এই অঙ্কগুলি খুবই সহজ। এখান থেকে তোমরা একটা অঙ্ক সহজেই করতে পারবে। আরেক ধরনের বিক্রিয়া থাকে,
এই বিক্রিয়াটা তোমার ধরো একটা উদাহরণ দিই, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সমান NH3, এটা একটা বিক্রিয়া। বলে দিল এরকম ডাটা থাকবে যে তোমার 14 গ্রাম নাইট্রোজেন, 3 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করলে কত গ্রাম NH3 পাওয়া যাবে। এই বিক্রিয়াটা অন্য টাইপের আসতে পারে। আমার বিক্রিয়াটা অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে একটা বিক্রিয়া আছে খুব সম্ভবত, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই ধরনের বিক্রিয়া থাকে, মনে পড়ছে না এই মুহূর্তে। এই বিক্রিয়াটাতে যদি থাকে, প্রথমে আমাদেরকে কি কাজ করতে হবে না, বিক্রিয়াটাকে ব্যালেন্স করে নিতে হবে। এই বিক্রিয়াটা ব্যালেন্স করতে গেলে এখানে 3 লাগবে, এখানে 2 লাগবে। তাহলে মোলের সম্পর্কে এখানে লিখে নাও, এটা 1 মোল, এটা 3 মোল, এটা 2 মোল। 1 মোল মানে কত গ্রাম? 28 গ্রাম। 3 মোল মানে 3 গুণিত 2 গ্রাম মানে 6 গ্রাম। আর এখানে 2 মোল মানে 2 গুণিত নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 3, 17 গ্রাম। তাহলে এখান থেকে আমরা কি সম্পর্ক পাচ্ছি দেখো, 28 গ্রাম থেকে 28 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে 6 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করলে 34 গ্রাম অ্যামোনিয়া পাচ্ছি। তাহলে এখানে যে ডাটা দেওয়া আছে 14 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে 3 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া যদি করে তাহলে কত গ্রাম অ্যামোনিয়া পাওয়া যাবে। তো এই সঙ্গে এই দুটোর মধ্যে সম্পর্ক দেখো, 28 ছিল, এখানে তার হাফ হয়ে গেছে, 6 ছিল, এখানে 3 হয়ে গেছে, হাফ হয়ে গেছে। তাহলে এখানে উত্তর স্বভাবতই 17 গ্রাম আমরা পাবো। অনেকগুলো ডাটা দেওয়া থাকলে এই ধরনের অঙ্ক একটা টাইপের থাকতে পারে, 3 নাম্বার, এই একটা টাইপ অঙ্ক আসতে পারে। আরেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, Zn plus H2SO4 সমান ZnSO4 প্লাস H2, এই ধরনের বিক্রিয়া আমরা একটু আগেই দেখে এলাম। তো এখান থেকে কি ধরনের প্রশ্ন থাকে না, স্বাভাবিক নিয়মে এখানে তোমাকে বলে দিল যে তোমার %90 বিশুদ্ধ জিঙ্কের সাথে H2SO4 এর বিক্রিয়ায় 4 গ্রাম H2 উৎপন্ন করতে
কত জিঙ্ক প্রয়োজন। নর্মাল নিয়মে এই ধরনের অঙ্কগুলো যেরকম করো সেরকম করবে, যে 4 গ্রামের জন্য কত জিঙ্ক প্রয়োজন, না সেখানে ছিল 112 গ্রাম উত্তর। এই 112 গ্রামের 90% তোমাকে হিসাব করে নিতে হবে, যে 90% বিশুদ্ধতার 112 গ্রাম, 112 গ্রামটা 90% বিশুদ্ধ, তাহলে 100% বিশুদ্ধ কত হবে। এই ধরনের অঙ্ক কিন্তু, এই বিশুদ্ধতার অঙ্ক কিন্তু এই বছর থাকতে পারে। তো বিশেষত এই যে 4টা টাইপের অঙ্ক বললাম, এর মধ্যে তোমরা লাস্ট যে দুটো টাইপ বললাম, সেই দুটো টাইপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। কারণ প্রথমে যে দুটো টাইপ বললাম তার মধ্যে একটা টাইপ কিন্তু গত বছর পড়ে গেছে, সেই জন্য এই দুটো টাইপের অঙ্ক 3rd এবং 4th এখান থেকে কিন্তু 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি এই দুটো টাইপের অঙ্ক থেকে। একটা হচ্ছে বিশুদ্ধতার অঙ্ক, আর একটা হচ্ছে তোমার মাল্টি ডাটা যদি দেওয়া থাকে সেখানে সেটা কি ধরনের আসবে। এটা হলো 3 নাম্বার। 1 নাম্বার কি আসতে পারে, 1 নাম্বার ওই সিম্পল টাইপের প্রশ্ন আসতে পারে। 1 নাম্বার এখানে দুটো টাইপের প্রশ্ন আছে, m সমান 2d, আণবিক ভর সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব, এই সূত্র থেকে অঙ্ক থাকতে পারে। কারণ আণবিক ভর বলে দিল, বাষ্প ঘনত্ব তোমাকে হিসাব করতে বলবো, তার বাষ্প ঘনত্ব বলে দিল, আণবিক ভর কত হিসাব করো, এই ধরনের অঙ্ক থাকে। বা সিম্পল স্টেট অঙ্ক থাকে, C+O2 সমান CO2, বা CaCO3, ক্যালসিয়াম কার্বনেটের দিয়ে জন্য CaO2+CO2, বা এই ধরনের আরো সিম্পল টাইপের বিক্রিয়া। এখানে বলে দিলে তোমার 12 গ্রাম কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কত গ্রাম CO2 উৎপন্ন হবে, সিম্পল মোলের সম্পর্ক দিয়ে অঙ্ক হবে। কিন্তু এখানে বলে দিল ক্যালসিয়াম কার্বনেটকে যদি বিয়োজন করি তার কত পার্সেন্ট CO2 উৎপন্ন হবে। তো এখানে সিম্পল টাইপের অঙ্ক যেগুলো থাকে, ধরো মোলের সম্পর্ক যদি বলি, এর 100 গ্রাম, এটা তোমার হবে তখন 40 আর 16, 56 গ্রাম, 44 গ্রাম। তো এখানে বলে দিল যে ক্যালসিয়াম কার্বনেটকে 100 গ্রাম ক্যালসিয়াম বা 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজন করলে কত গ্রাম CO2 পাওয়া যাবে, না 44 গ্রাম। এখানে আরেকটা টাইপের প্রশ্ন থাকতে পারে, সেটা খুবই সিম্পল, যে কোনো একটা যৌগের সংকেত দিয়ে দিল CaCO3, এখানে কার্বনের শতকরা পরিমাণ কত, না তখন কি আমরা কি করে হিসাব করবো, না ক্যালসিয়াম কার্বনেটের পারমাণবিক ভর 40, কার্বনের 12, অক্সিজেনের 48, এখানে আছে 348, এই তিনটা মিলে হচ্ছে 100 গ্রাম। তাহলে এর মধ্যে কার্বনের শতকরা ভাগ কত, বা ক্যালসিয়ামের শতকরা ভাগ কত, বা অক্সিজেনের শতকরা ভাগ কত, যেটাই থাকুক না কেন, তার পারমাণবিক ভর যদি ক্যালসিয়াম বের করি বা 100 গুণিত 100, 100-র মধ্যে 40 আছে ক্যালসিয়াম, তাহলে তার পার্সেন্টেজ কত হবে, না 40%। বা কার্বনের যদি বলে এখানে 12%, অক্সিজেনের 48%। এই ধরনের সিম্পল ক্যালকুলেশন থেকে 1 নম্বরের প্রশ্ন কিন্তু থাকতে পারে। তো এই চ্যাপ্টার থেকে এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাও, তাহলে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। তো আশা করছি তোমরা এগুলো সব প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষা ভালো, এইটুকুই আশা করি। তো চলো আজকে এই পর্যন্ত, পরের দিন তোমাদের সাথে আবার দেখা হবে নতুন চ্যাপ্টারের সাজেশন নিয়ে।